সো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড লিগ্যাল সভরেন্টি। ওকে, আর এখান থেকে কি কি প্রশ্ন আছে আমি বলে দিই। প্রশ্ন এসছে, ডিসকাস ইন ডিটেল দ্য মিনিং অ্যান্ড নেচার অফ মিনিং, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ সভরেন্টি। নেক্সট আছে এলুসিডেট দ্য কনসেপ্ট অফ লিগাল অ্যান্ড পলিটিক্যাল সভরেন্টি, এলিমেন্টস অফ সভরেন্টি। আর আছে এলুসিডেট দ্য কনসেপ্ট অফ ডিফ্যাক্টো অ্যান্ড ডিজিওর সভরেন্টি। সো কোশ্চেনের অ্যান্সারগুলো আছে 100 পেজ থেকে 110 পেজ পর্যন্ত। সো ফার্স্টে আমি একটা কথা বলে দিই, আমি একদম ডিটেলে লাইন বাই লাইন এই অ্যান্সারটা যাচ্ছি না, কারণ টপিকটা খুব সিম্পল। আমার মনে হয় পড়লে তোরা ইজিলি বুঝতে পারবি। তো প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ সভারেন্টি। এটা বহুবার আমি বলেছি, এটা পলিটিক্যাল সায়েন্স পেপার 1 থেকে কিন্তু আমি বলছি যে হোয়াট ইজ সভারেন্টি। তবুও বলি, যদি একটা কথায় সভারেন্টিকে ডিফাইন করতে হয় তাহলে বলবো সভারেন্টি মানে সুপ্রিম পাওয়ার। সভারেন্টি মিনস সুপ্রিম পাওয়ার। এবার বলছি সভারেন্টিকে বাংলায় কি বলে। সভারেন্টিকে বাংলায় বলে সার্বভৌমত্ব। যাদের পলিটিক্যাল সায়েন্স পেপার অলরেডি তারা এইচএস লেভেলে পড়েছে, তারা সার্বভৌমত্ব টপিকটা কিন্তু পড়েছে। তো সেটাই হচ্ছে সভারেন্টি। সো নাও এখন যদি আমরা একটু ডিটেইলে সভারেন্টিটাকে ডিসকাস করি তাহলে আমরা তার মধ্যে দুটো এলিমেন্ট দেখতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি বলছি 105 পেজ খুলতে। সো 105 পেজে এখানে আছে অ্যাসপেক্ট অফ সভারেন্টি। এই টপিকটা আমরা যদি একটু পড়ি তাহলে কিন্তু আমরা বুঝে যাব যে সভারেন্টি ব্যাপারটা অ্যাকচুয়ালি কী। তো সেটাকে দুটো সাব হেডিংয়ে ভাগ করা আছে, একটা হচ্ছে ইন্টারনাল সভারেন্টি, একটা এক্সটার্নাল সভারেন্টি। তো আমি এই দুটো এলিমেন্টের কথাই কিন্তু বলছিলাম। কি জিনিসটা ইন্টারনাল সভারেন্টি? ইন্টারনাল সভারেন্টি মানে দেশের যে মানুষরা আছে, একটা স্টেট, যে কোনো স্টেট আমি ধরে নিই, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, যে কোনো স্টেট। আমাদের ইন্টারনাল সভারেন্টি বোঝার জন্য সেই স্টেটের ভেতরে আমাদের একটু দেখতে হবে। সেই স্টেটের যে সিটিজেনরা আছে, যে সাধারণ নাগরিকরা আছে, তাদেরকে আমাদের একটু ফোকাস করতে হবে। তা দেখব যে সেই যে সিটিজেনরা আছে তারা কি সেই দেশের আইনটা মানতে বাধ্য? তাদের নিজস্ব যে আইন, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে নিজের দেশের, সেই আইনগুলো মানতে কি বাধ্য? যদি দেখি যে হ্যাঁ, সেই দেশের সিটিজেনরা তাদের নিজস্ব আইন মানতে বাধ্য, তাহলেই বলবো যে সেই দেশে ইন্টারনাল সভারেন্টি আছে। তার মানে ইন্টারনাল সভারেন্টি এক কথায় কি বলা যায়, যে যেই দেশের সিটিজেনরা, সাধারণ নাগরিকরা তাদের নিজেদের দেশের ল মানতে বাধ্য, সেই দেশে ইন্টারনাল সভারেন্টি আছে, এক্সিস্ট করে। ওকে, তাহলে তাহলে মানে ইন্টারনাল সভারেন্টি একটা নর্মাল ব্যাপার। আমাদের ইন্ডিয়াতে কি ইন্টারনাল সভারেন্টি তাহলে আছে? আমাদের ইন্ডিয়াতে কি সাধারণ সিটিজেনরা আমরা দেশের আইন মানতে বাধ্য? অবশ্যই বাধ্য। তাহলে আমাদের দেশেও কিন্তু ইন্টারনাল সভারেন্টি আছে। মানে কি, আমরা যদি কোনো আইন ভাঙি তাহলে আমাদের সেটার ভিত্তিতে আমাদেরকে কিন্তু পানিশমেন্ট দেওয়া হবে, আমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। এটাই ইন্টারনাল সভারেন্টির এক্সাম্পল, এবং এটাই বেসিক্যালি ইন্টারনাল সভারেন্টি। একবার আমি একটু যদি ফোকাস করি, এখানে লাইন একটা আছে যে ইন্টারনাল সভারেন্টি ইমপ্লাইজ দ্যাট সভারেন পাওয়ার ইজ অ্যাবাভ অল লজ হোয়াটসোএভার দেয়ার নেচার মাইট বি। তার মানে এখানে বলেছে যে ইন্টারনাল সভারেন্টি কি একটা পাওয়ার, যে কোনো ল, সেটা একটা ছোট ল হতে পারে, বড় ল হতে পারে, সেই যে কোনো লয়ের উপর ভিত্তি করে কিন্তু এই পাওয়ারটা বেসিক্যালি থাকে। এবার আমি দেখব এক্সটার্নাল সভারেন্টি। এক্সটার্নাল সভারেন্টিটা কি? এক্সটার্নাল সভারেন্টি বোঝার জন্য আমাদের দেশের বাহ্যিক ব্যাপারের উপর নজর রাখতে হবে। মানে একটা দেশ, সেই দেশটা, সেই স্টেটটা বাইরে কার কার সঙ্গে রিলেশন করছে, অন্যান্য স্টেটের সঙ্গে, বা সেই দেশটা বাইরে কি করছে, কোনো বিজনেস করছে বা কি করছে বাইরের দেশের সঙ্গে। ইন্টারনাল সভারেন্টিতে আমরা ফোকাস করছি দেশের ভেতরের ব্যাপারে, ভেতরের বিষয়ে। আর এক্সটার্নাল সভারেন্টিতে আমরা ফোকাস করছি দেশের বাহ্যিক কার্যকলাপগুলোর ওপর, অ্যাক্টিভিটিসগুলোর ওপর। তো এক্সটার্নাল সভারেন্টি আছে কিনা একটা স্টেটের বোঝা যাবে এটা দেখে। একটা স্টেট, সাপোজ ইন্ডিয়া, আজকে ইন্ডিয়া অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন রকম চুক্তি করছে। সেই চুক্তিগুলো ওয়াটার রিলেটেড হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে, ট্রেড রিলেটেড, যে কোনো একটা
বিষয়ের উপরই কিন্তু ইন্ডিয়া অনেক রকম চুক্তি করছে অন্যান্য দেশের সঙ্গে, বিভিন্ন ফ্রেন্ডশিপ করছে, অনেক রকম ম্যাটার আমরা রোজই দেখতে পাই নিউজে। সো এই যে এগুলো ইন্ডিয়া এই যে রিলেশনগুলো তৈরি করছে অন্যান্য দেশের সঙ্গে, এই রিলেশনশিপগুলো তৈরি করার পেছনে বা এই রিলেশনশিপগুলো তৈরি করতে গেলে অন্য কোনো স্টেট, অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো দেশ কি ইন্ডিয়াকে কোনো রকমভাবে করছে, ইনফ্লুয়েন্স করছে, বা ইন্ডিয়া কি কোনো রকমভাবে অ্যাফেক্ট করছে, বা ইন্ডিয়াকে কি কোনো রকমভাবে বাধা দিচ্ছে যে না তুমি এটা করতে পারবে না, তুমি ওই স্টেটে যেতে পারবে না, তুমি ওর সঙ্গে চুক্তি করতে পারবে না? যদি আমরা ভালোভাবে ফোকাস করি তাহলে কিন্তু না, ইন্ডিয়া ফ্রিলি যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক করতে পারে, ইন্ডিয়া ফ্রিলি যে কোনো দেশের সঙ্গে যে রকম কিছু বিষয়ে চুক্তি করতে পারে, অন্য কোনো দেশ কিন্তু সেখানে কোনো রকম ইন্টারফেয়ার করবে না বা করতে পারবে না। সেম আমি যদি বাংলাদেশকে ধরি, তাও একই ব্যাপার, বাংলাদেশও তাই। আজকে বাংলাদেশ যদি চীনের সঙ্গে বন্ধুত্ব করে তাহলে কিন্তু অন্য কোনো দেশ তাকে বলতে পারে না যে তুমি কেন করলে। আজকে যদি বাংলাদেশ মায়ানমারের সঙ্গে কোনো রকম মানে চুক্তি করে কোনো একটা বিষয় নিয়ে, তাহলে কিন্তু অন্য কোনো দেশ কিন্তু তাদেরকে বলবে না যে না তুমি কেন করলে, তুমি করবে না। তো সেম বাংলাদেশের মধ্যেও কিন্তু এই এক্সটার্নাল সভেরেনিটিটা আছে, ইন্ডিয়ার মধ্যেও আছে, বাংলাদেশের মধ্যেও আছে, নেপালেও আছে, ভুটানের মধ্যেও আছে। তো বেসিক্যালি এক্সটার্নাল সভেরেনিটি মানে একটা স্টেট, সেই স্টেট বাইরের দেশের সঙ্গে যে কোনো সম্পর্ক করতে পারে, তাতে অন্য কোনো স্টেট তাকে ইন্টারফেয়ার করবে না। তো এই দুটো জিনিস, এই দুটো এলিমেন্ট যদি একটা দেশের মধ্যে থাকে তাহলেই আমরা বলবো সেই দেশটা সভারেন, বাংলায় বলবো সেই দেশটা সার্বভৌম। তো এইটা বেসিক্যালি সভারেন্টির বেসিক ফান্ডা, যে হোয়াট ইজ সভারেন্টি। সভারেন্টি মানে একটা সুপ্রিম পাওয়ার। কি সুপ্রিম পাওয়ার? কিসের পাওয়ার? এইটাই পাওয়ার, যে সেই পাওয়ারটা কার মধ্যে আছে? গভর্নমেন্টের কাছে আছে সেই দেশের। কি পাওয়ার? যে সেই গভর্নমেন্ট তার নিজেদের যে সিটিজেন আছে তাদেরকে বাধ্য করবে সেই দেশের আইন মেনে চলতে। আর দ্বিতীয়ত, সেই দেশের গভর্নমেন্ট অন্য যে কোনো দেশের সঙ্গে সম্পর্কে যাবে, সেখানে অন্য কোনো দেশ তাকে কোনো রকম ইন্টারফেয়ার করবে না। এই দুটো যে গভর্নমেন্টের মধ্যে আছে, আর এই দুটো ফিচার্স যেই স্টেটের মধ্যে আছে, সেই স্টেটটাকেই কিন্তু আমরা বলবো ইট ইজ আ সভারেন স্টেট, আর এটা একটা সার্বভৌম দেশ। আর একটা সবচেয়ে মজার বিষয় হলো, আমরা পলিটিক্যাল সায়েন্স 1-এ পড়েছিলাম একটা স্টেটের এসেনশিয়াল এলিমেন্ট। তো একটা স্টেট হওয়ার জন্য, একটা জায়গাকে স্টেট হিসেবে ডিক্লেয়ার করার জন্য 4টা এসেনশিয়াল এলিমেন্ট ছিল। তার মধ্যে একটা এসেনশিয়াল এলিমেন্ট হচ্ছে সভেরেন্টি। তো শুধুমাত্র গভর্নমেন্ট থাকলেই হবে না, সভেরেন্টিটাও কিন্তু এসেনশিয়াল একটা জায়গাকে স্টেট হিসেবে রিকগনাইজ করার জন্য। তো আমরা বলতে পারি যেই স্টেটে সভেরেন্টি নেই সেই স্টেটটা কিন্তু অ্যাকচুয়ালি স্টেটই নয়। এবার আমরা চলে আসছি 100 নাম্বার পেজে। এখানে যে ইন্ট্রোডাকশনটা আমি মার্ক করে দিয়েছি, সেখানে ফার্স্টে বলেছে ইন দ্য ইস্ট, মানে এই ইস্টার্ন কান্ট্রিগুলোতে, মানে ইন্ডিয়া বা পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল, ইতিহাসে যদি আমরা দেখি তাহলে এই সভারেন্টির কনসেপ্ট কিন্তু ইন্ডিয়াতে ছিল না। কেন? কারণ আমরা কি জানি, ইন্ডিয়ার যে স্টেট তৈরি হয়েছিল, ইন্ডিয়ার যে আগের যে সভ্যতাগুলো ছিল, তারা বিলিভ করতো ডিভাইন অরিজিন থিওরিতে। এটা আমরা কিন্তু পলিটিক্যাল সায়েন্স 1-এ পড়েছি। ডিভাইন অরিজিন থিওরি মানে কি? যেখানে মানে লোকজন, সিটিজেনরা ভাবতো একটা দেশের যে তাদেরকে ক্রিয়েট করেছে ভগবান, রাজাকে ক্রিয়েট করেছে ভগবান, এবং রাজাই সমস্ত কিছু করবে, রাজার কথাই শেষ কথা, রাজাই হচ্ছে লাস্ট, এবং রাজা অ্যান্সারেবল হবে শুধুমাত্র গডের কাছে। আমরা কখনো রাজার কাছে কোনো প্রশ্ন করতে পারি না, বা রাজা কেন কোনো অন্যায় করছে সেরকম কিছু রাজার বিরোধিতা বা প্রতিবাদ, সেটা কিন্তু কোনোটাই করা যাবে না। এটা ছিল কিন্তু বেসিক আমাদের ইন্ডিয়ার আগের পুরনো সভ্যতাগুলোর বেসিক ফিচার্স। সো তারা কি করতো, তাদের বেসিক্যালি তারা সেখানে ভগবানকেই সর্বশ্রেষ্ঠ হিসেবে মানতো। সুপ্রিম পাওয়ারটা কার কাছে আছে বলে মানতো? ভগবানের কাছে আছে বলেই মানতো। তো স্বাভাবিকভাবেই সভারেন্টির যে এই যে ডেফিনেশনগুলো আমরা পড়লাম, যে গভর্নমেন্টের কাছে সব কিছু, গভর্নমেন্টের কাছে এই সভারেন পাওয়ারটা থাকবে, তা কিন্তু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু এরকম কোনো বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতাম না। কারণ তারা বিলিভ করতো যে রাজার কাছে সুপ্রিম পাওয়ার নেই, সুপ্রিম পাওয়ারটা আছে গডের কাছে, এবং রাজা হচ্ছে
একটা তার প্রতিনিধি মাত্র। ওকে, সো আমরা কিন্তু এই ইস্টার্ন স্টেটগুলোতে কিন্তু সভারেন্টির কনসেপ্ট সেরকমভাবে ছিল না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে কিন্তু আমরা সভারেন্টি পেতাম। যেমন রোমান এম্পায়ার, ঠিক আছে। সেকেন্ডলি বলেছে একটা কনফ্লিক্ট হয়েছিল সেই রোমান চার্চ এবং রোমান এম্পায়ারের মধ্যে, যে কার কাছে বেশি মানে সুপ্রিম পাওয়ারটা কার কাছে বেশি আছে। তবে বলেছে থার্ডলি দ্য কনসেপ্ট অফ সভারেন্টি ওজ ইটস অরিজিন টু দ্য পিরিয়ড অফ রেনেসাস অর রিফর্মেশন। তা বেসিক্যালি এই সভারেন্টির কনসেপ্টটা যেটা উঠে আসলো সেটা এসেছে কিন্তু রেনেসাস পিরিয়ডের সময়, অথবা মানে রিফর্মেশন মানে রেনেসাস পিরিয়ডের সময়। তো এটাই হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোডাকশন পোর্শনটাই আছে। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বেসিক ফিচার্স অফ সভারেন্টি। তো আমি ফিচার্সগুলো ইন ডিটেলে আলোচনা করছি না, আমি শুধু হেডিং ওয়াইজ বলে দিচ্ছি ভেতরে কি বলা আছে। ফার্স্টে বলা আছে অ্যাবসলিউটনেস। অবশ্যই সভারেন্টি অ্যাবসলিউটলি হতে হবে, এরকম না যে আজকের জন্য সভারেন, কালকের জন্য সভারেন না, আবার পরশু তুমি সভারেন। তো এরকম কখনোই হতে পারে না। সভারেন্টি থাকলে সেটা অ্যাবসলিউটলি থাকতে হবে। নেক্সট বলেছে ইউনিভার্সালিটি। আমি আজকে আমাদের ইন্ডিয়া মানছে যে আমি সভারেন, বাংলাদেশ মানছে না যে ইন্ডিয়া সভারেন, তাহলে কিন্তু হবে না। তার মানে ইউনিভার্সালিটি মেনটেন হতে হবে, মানে একটা স্টেটকে সে নিজে সভারেন ভাবলে শুধু হবে না, সমস্ত দেশকে ভাবতে হবে যে এই দেশটা সভারেন। নেক্সট যেটা পড়তে হবে সেটা হচ্ছে পার্মানেন্স। পার্মানেন্স মানে ওই যেটা বললাম, আজকের জন্য সভারেন, কালকের জন্য সভারেন না, আবার পরশুর জন্য সভারেন, এরকম হতে পারে না। পার্মানেন্সি বা পার্মানেন্টলি সভারেন্টিটা থাকতে হবে। নেক্সট নাম্বার 4 ইনডিভাইজিবিলিটি, মানে সভারেন ভগ্ন হিসাবে হবে না। আজকে যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে সভারেন্টি থাকে তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছেই থাকবে। এরকম হতে পারে না যে ইন্ডিয়াতে দুজন সভারেন পাওয়ারটা পাচ্ছে, সেটা কখনোই হতে পারে না। সভারেন শুধুমাত্র একজনকে কেন্দ্র করেই হবে একটা স্টেটের মধ্যে। নেক্সট বলেছে ইনঅ্যালিনেবিলিটি, মানে অ্যালিনেবল হবে না, মানে আমরা সভারেন্টিকে কখনোভাবেই মানে ট্রান্সফার করতে পারবো না। ওকে, মানে আজকে ইন্ডিয়া চাইলো আমার সভারেন্টিটা আমি বাংলাদেশকে দিয়ে দিলাম, বাংলাদেশ চাইলো আমার সভারেন্টিটা আমি নেপালকে দিয়ে দিলাম, এরকম কখনো হবে না। সভারেন্টি ট্রান্সফার করা যায় না। নেক্সট বলেছে এক্সক্লুসিভনেস, মানে বলেছে যে সভারেন্টিটাকে এক্সক্লুসিভ হতে হবে, একটা নির্দিষ্ট স্টেটের জন্য পাওয়ারটাকে এক্সক্লুসিভ হতে হবে। এবার নেক্সট আমি ইম্পর্টেন্সটা মার্ক করেছি 106 পেজে, কিন্তু ইম্পর্টেন্সটা একটু দেখে রাখলে বেটার, পরীক্ষায় কোশ্চেন আসেনি। নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে কাইন্ডস অফ সভারেন্টিতেই এবার আমাদের পড়তে হবে। ফার্স্টেই যেটা সেটা হচ্ছে লিগাল অ্যান্ড পলিটিক্যাল সভারেন্টি, এটাই বেসিক্যালি আমাদের সিলেবাসে আছে। ওকে, তো সেটা আমি আলোচনা করছি। আরেকটা কথা বলে রাখি, আমি শুধুমাত্র কাইন্ডসের মধ্যে লিগাল আর পলিটিক্যালটাকেই মার্ক করিনি, আমি ডিজিওর অ্যান্ড ডিফ্যাক্টো সভারেন্টিটাকেও মার্ক করেছি। সো জাস্ট একটু পড়ে রাখার জন্য, কিন্তু বেসিক্যালি আমাদের ফোকাস করতে হবে কিন্তু লিগাল আর পলিটিক্যাল সভারেন্টিতে। সো হোয়াট ইজ লিগাল সভারেন্টি, এটা একটু আমি ডিটেলে পড়ি বোঝানোর জন্য। বলেছে সভারেন্টি ক্যান বি লিগাল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল, তার মানে সভারেন্টি লিগাল হতে পারে অথবা মানে লিগাল হতে পারে, পলিটিক্যালও। নেক্সট বলেছে লিগাল সভারেন্টি ইজ দ্যাট অথরিটি হুইচ হ্যাজ দ্য লিগাল পাওয়ার টু ইস্যু ফাইনাল কমান্ড। তার মানে বলেছে লিগাল সভারেন্টি মানে এমন একটা অথরিটি, যেই অথরিটিটা একটা লিগাল পাওয়ার দিচ্ছে, একটা আইনত ক্ষমতা দিচ্ছে কমান্ড দেওয়ার জন্য, ফাইনাল কমান্ড দেওয়ার জন্য। বলেছে লিগাল সভারেন্টি ইজ দ্যাট পার্সন অর বডি অফ পার্সন who by law possessed authority to issue the highest orders in the state। তার মানে বলেছে লিগাল সভারেন্টি হচ্ছে সেই সভারেন্টিটা যেখানে ল ফিক্স করে দিচ্ছে যে কার কমান্ড সবার সর্বশেষ, কার কমান্ড সবাইকে মেনে চলতে হবে। সেটা কে ফিক্স করে দিচ্ছে? ল ফিক্স করে দিচ্ছে, সেই দেশের নিজের আইন ঠিক করে দিচ্ছে। তো বলেছে কোর্টস রিকগনাইজ দ্য লিগাল সভারেন্টি। তো আমরা দেখতে পারি যে কোর্ট কিন্তু লিগাল সভারেন্টি তা মানে রিকগনাইজ করে বা বলে দেয় যে কে লিগাল সভারেন্টিটা কার মধ্যে আছে। এবার আমি যদি এটার এক্সাম্পল দিই, হোয়াট ইজ লিগাল সভারেন্টি, আমি যদি স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করি, লিগাল সভারেন্টি মানে হচ্ছে যখন দেশের আইন বলে দিচ্ছে কার কাছে সর্বক্ষমতা আছে। যেমন আমাদের দেশে কার কাছে সব থেকে বেশি ক্ষমতা আছে, আমরা যদি দেখি তাহলে আমরা দেখব সুপ্রিম কোর্টের কাছে আছে। সুপ্রিম কোর্ট
যে ডিসিশনটা দেবে সেটা সবাইকে মেনে চলতে হবে, মানে উইদাউট এনি কোশ্চেন, কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, তাকে সেটা মেনে নিতে হবে। তো এই যে একটা পাওয়ার সুপ্রিম কোর্টের আছে, এটা কিন্তু একটা সুপ্রিম পাওয়ার। তো এই পাওয়ারটা সুপ্রিম কোর্টকে কে দিল? আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন দিল। ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু একটা লয়ের বই ছাড়া আর কিছু না। তো আদার্স যে আইনগুলো আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনই কিন্তু একটা আইনের বই। তো স্বাভাবিকভাবে লিগাল সভারেন্টি মানে কিন্তু এটাই, যখন আইনের মাধ্যমে আমি একটা লোককে ফিক্স করে দিচ্ছি, সেই লোকটার কাছে একটা সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, তাহলে কোনো দেশের আমাদের দেশের প্রাইম মিনিস্টার, তার কাছে সুপ্রিম পাওয়ার আছে। সে যদি কোনো ডিসিশন নেয়, সেটা কিন্তু দেশকে মেনে চলতে হবে। আর কার কাছে আছে সুপ্রিম পাওয়ার? যখন ইমার্জেন্সি পিরিয়ড যদি ডিক্লেয়ার হয় আজকে কোনো স্টেটে বা আমাদের ইন্ডিয়াতে, সেই ইমার্জেন্সি পিরিয়ড চলাকালীন কিন্তু রাষ্ট্রপতির কথাই শেষ কথা। প্রেসিডেন্ট সে সময় যে ডিসিশন নেবে সেটাই মেনে চলতে হবে। সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম পাওয়ারটা প্রেসিডেন্ট হোল্ড করবে। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুপ্রিম পাওয়ারটা বিভিন্ন জনের কাছে আছে, বিভিন্ন সাবজেক্ট ম্যাটারেও কিন্তু সুপ্রিম পাওয়ারটা বিভিন্ন জনের কাছে আছে। আচ্ছা, তো সেটাই বলেছে, কিন্তু এই সুপ্রিম পাওয়ারটা কে বলে দিচ্ছে? এই যে লিমিটেশনটা, কার কতটুকু পর্যন্ত সুপ্রিম পাওয়ার আছে, কে কতটুকু পর্যন্ত সুপ্রিম পাওয়ার পাবে, এই কথাগুলো কে বলছে? এই কথাগুলো আইন বলছে। সো যেই পাওয়ারটা আইন দিচ্ছে, সেটাকে আমরা বলছি লিগাল সভারেন্টি। আমার মনে হয় না লিগাল সভারেন্টিটা বুঝতে আর কোনো অসুবিধা হবে। এবার নেক্সট ক্যারেক্টারিস্টিক্স আছে, আমি যাচ্ছি না ডিটেইলে। আচ্ছা, এবার বলেছে পলিটিক্যাল সভারেন্টি। পলিটিক্যাল সভারেন্টি লিগাল সভারেন্টি থেকে একটু আলাদা। তো লিগাল সভারেন্টি মানে ল যেখানে ডিটারমাইন করে দিচ্ছে, আর পলিটিক্যাল সভারেন্টি মানে যেখানে দেশের লোক চুজ করছে কে সুপ্রিম পাওয়ারটা পাবে, কার কাছে এই সুপ্রিম পাওয়ার সর্বশেষ ক্ষমতাটা থাকবে, সেটা কারা ঠিক করছে? দেশের লোক। তার মানে এই যে আজকে যে প্রাইম মিনিস্টার হচ্ছে, তার কাছে যে পাওয়ারটা গেল, আজকে যে নরেন্দ্র মোদী, সে যখন প্রাইম মিনিস্টারের আসনে বসছে, তার কাছে কিন্তু একটা পাওয়ার চলে আসছে, সুপ্রিম পাওয়ার, সভারেন্টি চলে আসছে। তো এই যে পাওয়ারটা সে পেল, সেটা কিন্তু পলিটিক্যাল সভারেন্টির মাধ্যমে পেল। অ্যাকচুয়ালি যদি আমরা একটু ভেতরে গিয়ে ভাবি ব্যাপারটা, তাহলে রিকগনাইজ করতে পারবো চেয়ারটা, মানে প্রধানমন্ত্রীর যে চেয়ারটা, সেই চেয়ারটা কিন্তু তৈরি করে দিয়েছে লিগাল সভারেন্টির দ্বারা, এবং সেই চেয়ারে যে মানুষটা বসছে, সেটা কিন্তু ঠিক হচ্ছে পলিটিক্যাল সভারেন্টির দ্বারা। তার মানে চেয়ারটা ঠিক করছে আমাদের ল, আইন, এটা লিগাল সভারেন্টি। এবং কোন মানুষটা সেই চেয়ারে বসবে এবং সেই মানুষটা যে পাওয়ারটা পাবে, কোন মানুষটা পাবে, সেটাকে আইডেন্টিফাই করব আমরা পলিটিক্যাল সভারেন্টির দ্বারা। বলেছে পলিটিক্যাল সভারেন্টি ইজ দ্য বডি হুজ উইল ইজ আলটিমেটলি ওবেড বাই দ্য সিটিজেন অফ দ্য স্টেট। তার মানে পলিটিক্যাল সভারেন্টি সেই সভারেন্টি যেটার মাধ্যমে আমরা নির্ণয় করব যে কোন লোকের কথা আলটিমেটলি সিটিজেনরা মেনে চলবে ওই স্টেটের। বলেছে ইট ইজ ইনডেফিনিট অ্যান্ড নট রিকগনাইজড বাই কোর্ট। তো এটা কোর্টের মাধ্যমে রিকগনাইজড নয়, এটা ইনডেফিনিট। ওকে, বলেছে পলিটিক্যাল সভারেন্টি ইজ সুপ্রিম অ্যান্ড হাইয়েস্ট ইন ডেমোক্রেসি। তো অবশ্যই ডেমোক্রেসিতে পলিটিক্যাল সভারেন্টিটাকে কিন্তু হাইয়েস্ট হিসেবে মানা হয়। ইট ইজ আইডেন্টিফাইড উইথ দ্য কমিউনিটি অর উইথ দ্য মাস অফ পাবলিক ওপিনিয়ন। তাহলে এই সভারেন্টিটা কিন্তু আইডেন্টিফাই করা হয় কিসের মাধ্যমে? কোনো একটা গোষ্ঠী এবং উইথ দ্য মাস অর পাবলিক ওপিনিয়ন, অথবা পাবলিক ওপিনিয়নের মাধ্যমে। বলেছে দ্য উইল অফ দ্য পিপল ইজ এক্সপ্রেসড থ্রু ইলেকশন, পাবলিক মিটিং, প্রেস এক্সেট্রা। তো কি চলে আসছে পলিটিক্যাল সভারেন্টিতে? আমরা বারবার দেখছি মানুষ চলে আসছে। তার মানে পলিটিক্যাল সভারেন্টিতে মানুষ ঠিক করছে কে তাদেরকে রুল করবে, কার কাছে সুপ্রিম পাওয়ারটা থাকবে। অ্যাকচুয়ালি পলিটিক্যাল সভারেন্টি আর লিগাল সভারেন্টি দুটো একসঙ্গে কিন্তু জর্জরিত, দুটোকে আমরা একে অপর থেকে আলাদা করতে পারবো না, কারণ দুটোই থাকা খুব দরকার। লিগাল সভারেন্টি যেমন থাকতে হবে, পলিটিক্যাল সভারেন্টিও থাকতে হবে। কেন? লিগাল সভারেন্টি একটা স্টেটের পরিকাঠামোটাকে স্টেবল হতে সাহায্য করে।
কারণ লিগাল সভারেন্টি না থাকলে একটা স্টেট বিশৃঙ্খলভাবে কার্যকলাপ করবে, কেউ জানবে না কার কতটুকু ক্ষমতা, কে কোন পর্যন্ত সীমাবদ্ধ। তো সেই জন্য লিগাল সভারেন্টি দরকার, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের কিন্তু পলিটিক্যাল সভারেন্টি দরকার। কেন? কারণ পলিটিক্যাল সভারেন্টি না থাকলে সেই দেশের মানুষের কথা কেউ শুনবে না, নিজে যে ওই চেয়ারটায় বসবে সে তার ইচ্ছা মতো চলবে, স্বৈরাচারী হয়ে যাবে। তো সেই জন্য পলিটিক্যাল সভারেন্টিও দরকার। তো এই দুটোই কিন্তু থাকতে হবে একটা স্টেটের মধ্যে, কারণ এই দুটো থাকলে কিন্তু স্টেটটা ভালোভাবে রেগুলেট করবে। আচ্ছা, তো ইন ব্রিফ যদি বলি তাহলে সভারেন্টি খুব ইজি একটা চ্যাপ্টার। সভারেন্টি এক কথায় বললে সভারেন্টি মানে সুপ্রিম পাওয়ার। নেক্সট আমরা কি পড়লাম? সভারেন্টি দুটো এলিমেন্ট সভারেন্টির মধ্যে থাকতে হবে, একটা হচ্ছে ইন্টারনাল সভারেন্টি, একটা এক্সটার্নাল সভারেন্টি। ইন্টারনাল সভারেন্টি মানে দেশের লোকজনকে সেই দেশের আইন মেনে চলতে হবে। এক্সটার্নাল সভারেন্টি মানে সেই দেশ বাইরে যে কোনো স্টেটের সঙ্গে রিলেশন করতে পারে, তাতে অন্য কোনো স্টেট তাকে বাধা দিতে পারবে না। নেক্সট আমরা বললাম ফিচার্স, তারপরে আমরা চলে আসলাম কাইন্ডস, পলিটিক্যাল সভারেন্টি অ্যান্ড লিগাল সভারেন্টি। লিগাল সভারেন্টি মানে যেই সভারেন্টি বা যে পাওয়ারটা কোনো একটা ব্যক্তিকে দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে, আইন ঠিক করে দিচ্ছে কার কতটুকু ক্ষমতা। আর পলিটিক্যাল সভারেন্টি মানে যেখানে দেশের মানুষ ঠিক করছে কে আমাদেরকে রুল করবে। আমি আরেকবার ওই এক্সাম্পলটা দিতে চাই যে চেয়ারটা, সেই পথটা, মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক, তাদের ওই সেই পথটা বা চেয়ারটা হচ্ছে লিগাল সভারেন্টির পার্ট। আর সেই চেয়ারে কে বসবে, নরেন্দ্র মোদী বসবে না মনমোহন সিং বসবে, সেটা কিন্তু ডিসাইড করছে পলিটিক্যাল সভারেন্টি। নেক্সট আমাদের এখানে ডিফারেন্স আছে, পড়লে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবি। আর তারপর ডিজিওর আর ডিফ্যাক্টো, এটা আমি একটু বলে দিই, যদিও পরীক্ষায় আসেনি, তো আমি একবার বলে দিচ্ছি, একটু পরে চোখ বুলিয়ে রাখলে আমার মনে হয় বেটার। বলেছে ফার্স্টে ডিজিওর সভারেন্টি মানে যেই সভারেন্টিটা ওই অনেকটা লিগাল সভারেন্টির সঙ্গে যায়, কিন্তু ডিজিওর সভারেন্টি মানে কি, যেই সভারেন্টিটা আসছে আইনের মাধ্যমে, আইন যাকে বলে দিচ্ছে লিগালি যে কে কে কার কতটুকু ক্ষমতা আছে কমান্ড দেওয়ার, তো সেই বিষয়টা কিন্তু ডিজিওর সভারেন্টি। আর ডিফ্যাক্টোটা কিন্তু পলিটিক্যাল সভারেন্টির সঙ্গে একদমই এক নয়। ডিফ্যাক্টো সভারেন্টি হচ্ছে যে সভারেন্টিটা আমরা বুঝতে পারি একটা কোনো স্টেটের ওপর ফোকাস করে, মানে আমি স্টেটটাকে জাস্ট দেখছি। হতে পারে কাগজে কলমে, মানে ডিজিওর সভারেন্টি কিন্তু কাগজে কলমে লিগাল সভারেন্টির মতো, যেটা বইয়ের আছে মানে লয়ে আছে সেটা, ঠিক আছে। আর ডিফ্যাক্টো সভারেন্টি মানে যেটা তাদের ফাংশনগুলোর উপর বেস করে আমরা দেখি। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে চাই। বলা হয় যে প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া, তার মানে ইন্ডিয়াতে কিন্তু প্রেসিডেন্ট সব থেকে বেশি ক্ষমতার অধিকারী অ্যাকর্ডিং টু ল, কনস্টিটিউশন। কিন্তু আমি যদি দেখি ফাংশন প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের, তাহলে দেখব প্রাইম মিনিস্টারের কিন্তু ক্ষমতা অনেক বেশি, সে বেশি সুপ্রিম রাষ্ট্রপতির থেকেও। তো লিগাল সভারেন্টিতে বা ডিজিওর সভারেন্টিতে কিন্তু রাষ্ট্রপতির বেশি ক্ষমতা, কিন্তু ডিফ্যাক্টো সভারেন্টিতে মানে ফ্যাক্ট, আমি অ্যাক্টিভিটিসগুলো দেখব। ডিফ্যাক্টো সভারেন্টিতে ডিফ্যাক্টো সভারেন্টিতে কিন্তু আমি দেখছি যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা বেশি। এইটা একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বললাম ডিজিওর আর ডিফ্যাক্টো। এবার ইন ডিটেল পড়লে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তো আবারও বলছি, ডিজিওর মানে অনেকটা লিগাল সভারেন্টির মতো, যেখানে আইন দেখে বলা হচ্ছে, আর ডিফ্যাক্টো মানে ফ্যাক্ট দেখে, যে পদগুলো আইন ফিক্স করে দিয়েছে তাদের অ্যাক্টিভিটিগুলো দেখে। ওকে, সো এইটা টোটাল ছিল সভারেন্টি। নেক্সট একটাই মডিউল বাকি আছে, মডিউল 7, টোটালিটেরিয়ান স্টেট।